ফ্রিডম অফ স্পিচ। তো সুতরাং এগুলো ভলুন্টিতে করা তো মানুষ করেছে, এগুলো তো আর সংবিধান করেনি। তো সুতরাং সংবিধানে যে একদম পুরো আপনি সব ছুঁড়ে ফেলে দিয়ে একদম সব কিছু নতুন করে করবেন, নতুন করে করতে হলে ওখান থেকে নিতে হবে। তো সুতরাং এইটার সাথে আমি ছোট করে দ্বিমত পোষণ করি যে সব না, অর্থাৎ যেই জিনিসগুলো মানুষকে দানবে পরিণত করে, যেই জিনিসগুলো একক ক্ষমতায়ন করে, ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, সেই বন্দোবস্ত বাদ দিতে হবে। বিশিষ্ট গীতিকবি এবং সংবিধান বিশেষজ্ঞ লেখক শহীদুল্লাহ ফরাজীর একটি রিটের প্রেক্ষিতে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানো নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট, এবং আমরা দেখলাম যে বিষয়টা খুব আলোচিত হয়েছে গণমাধ্যমে। তো সেই বিষয়ের আইনজীবী হিসেবে এই বিষয়টা যদি আমাদেরকে জানাতেন যে আসলে এই রিটের বিস্তারিতটা কি, আসলে কি নিয়ে। জি, ধন্যবাদ। আমাদের দেশে সংবিধান যখন রচিত হয়, রচনাকালেই এটি সিদ্ধান্ত ছিল যে রাষ্ট্রপতিকে মাননীয় প্রধান বিচারপতি শপথ পড়াবেন এবং প্রধান বিচারপতিকেও মহামান্য রাষ্ট্রপতি শপথ পড়াবেন। অর্থাৎ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের, আরেকটা হলো বাংলাদেশের প্রধান বিচারপতি, অর্থাৎ দুইটা বাংলাদেশের প্রধান ভাইস ভার্সা শপথ পড়াবেন। এটি ছিল সংবিধানের ম্যান্ডেট। 1975 সালে এটি 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটি বাতিল করা হয়, বাকশাল কায়েম হয় এবং সাথে সাথে এই শপথের প্রবিধানটি বাতিল করে স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন এই অংশটুকু সংযুক্ত করা হয়। সেটি আবার 5th অ্যামেন্ডমেন্টে বাতিল হয়ে যায়। বাতিল হয়ে 75 পরবর্তী থেকে 2011 সাল পর্যন্ত ভাইস ভার্সা ছিল, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে শপথ নিতেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে শপথ নিতেন। 15th অ্যামেন্ডমেন্ট করে এই হাসিনা সরকার বলেন, ফ্যাসিস্ট সরকার বলেন, উনি আবার একদলীয় বন্দোবস্তে ফিরে যেতে চেয়েছেন এবং তাই করার জন্য আবার স্পিকারের কাছে রাষ্ট্রপতির শপথটা নিয়ে গেলেন। এতে সাংবিধানিক যেই ম্যান্ডেটটা ছিল, যেই দুই প্রধানের যেই প্রবিধানটা ছিল, এগুলো ভুলুণ্ঠিত হলো। আমরা মনে করি, শহীদুল্লাহ ফরাজীও মনে করে, এটা পারপাসিভলি করা হয়েছে। প্রধান বিচারপতির পদটাকে ডিগ্রেড করা হয়েছে। তারপরে এই যে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি দুইজন বাংলাদেশের, এটির যে দার্শনিক যে একটা ভ্যালু, সেটাকেও এটা আন্ডারমাইন করা হয়েছে। যার কারণে আমরা চ্যালেঞ্জ করেছি 15th অ্যামেন্ডমেন্টের ওই অংশটুকু যেখানে স্পিকার শব্দটি সংযোগ করে রাষ্ট্রপতি এখন স্পিকারের কাছে শপথ নেন, ওইটা চ্যালেঞ্জ করে বলেছি না, যেহেতু দুইটা স্বাধীন, বাংলাদেশের প্রধান বিচারপতিও একদমই স্বাধীন একটি অঙ্গ রাষ্ট্রের কাঠামোয়, আর বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি তো নাম্বার 1। তো সুতরাং এই ক্ষেত্রে প্রধান বিচারপতির এই অংশটুকু বাদ দিয়ে তাকে আন্ডারমাইন করা যাবে না এবং বাংলাদেশে দুইটি অঙ্গকে আন্ডারমাইন করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা রুল দিয়েছেন মাননীয় আদালত, আমরা সহসাই রুলের শুনানি করব। আচ্ছা, এটা তো আমরা যতটুকু জানি যে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবেন, এটা বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনীর স্পিকারের পড়ানো সংক্রান্ত বিধান কেন 72-এর মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং সংশোধনীর অংশটুকু কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। তো 72-এর সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার বিষয়টা, এবং একটা প্রশ্ন তো উঠছে যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার বিষয়ে, তো আমরা কি সেখানে 72-এর সংবিধানেরটাকে আবার এস্টাবলিশড হচ্ছে কিনা এর মাধ্যমে? ছুঁড়ে ফেলার বিষয় তো জাস্ট আলোচনা, একটা নতুন ন্যারেটিভ। ছুঁড়ে তো ফেলা যায় না। আপনার এই সংবিধানে কি আপনার সব কিছু কি খারাপ নাকি? এটা প্র্যাকটিস খারাপ হয়েছে। বিহাইন্ডের যে মানুষগুলো ছিল ওগুলো ফ্যাসিস্ট হয়েছে। 53 ইয়ার্সে মোটামুটি ভাইস ভার্সা সবাই ক্ষমতায় এসছে, সবাই এই সংবিধানকে একটা বাজেভাবে ব্যবহার করার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে। এটি তো সব খারাপ না। আর 15th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে, ওইটা 47 টাইমস সংবিধানকে কাটাছাড়া করা হয়েছে। ওইটার অধিকাংশ বাতিলও হয়েছে হাইকোর্টের দ্বারা, এটা চ্যালেঞ্জ হয়েছে, বাতিল হয়েছে, বাট এই অংশটুকু টাচ করা হয়নি। আমরা এই অংশটুকু টাচ করে আমরা বলেছি স্পিকার একটা দলীয় লোক, স্পিকার সংসদের স্পিকার, উনি বাংলাদেশের না, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে স্পিকার একটা দলীয় স্পিকার যায় না। তো দলীয় স্পিকার একজন প্রধানকে যদি শপথ পড়ান এবং এই দলীয় স্পিকার নানাবিধ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সাথে জড়িত, এটা ঠিক হচ্ছে না, ঠিক হয় না। তো
তো নানাবিধ কারণে এই জিনিসটা আমরা এনেছি এবং এটা জাস্টিফাইয়েবল। বাট আপনি যে প্রশ্নটার অবতারণা করলেন একদম ছুঁড়ে ফেলে দেওয়া, একদম ছুঁড়ে ফেলে দেওয়া এটা কথার কথা। এটা যে ন্যারেটিভ আসছে এই ন্যারেটিভ কিন্তু অনেক আলোচনা পর্যালোচনার পরে ওইটা এখন ম্রিয়মাণ হয়ে গেছে। আমি আইনজীবী হিসেবে বলি ভাই, বইয়ের তো দোষ নাই। আপনি বইয়ে ভালো কথা লেখা আছে, বইয়ে যা যা করণীয় কথা লেখা আছে, এটা বিহাইন্ডে যে লোকগুলো আছে সেগুলো এটা করণীয় কার্যত করছে কি করছে না, পজিটিভ দিকগুলো সেখান থেকে গ্রহণ করতে অসুবিধা নেই, নেগেটিভও গ্রহণ করবে, পজিটিভও গ্রহণ করবে। এখন আমাদের ফ্যাসিস্ট কখন হয় মানুষ? ফ্যাসিস্ট তখনই হয় যখন সে সারা জীবন অর্থাৎ যুগ যুগ ধরে ক্ষমতাটাকে একদম মুষ্টিবদ্ধ করে রাখার জন্য, তার মতকে প্রতিষ্ঠা করার জন্য, অন্য মত সে একদমই সহ্য করবে না, ওরকম একটা বন্দোবস্ত। সংবিধান কি কখনো বলেছে যে কারো মত তুমি মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে পারবা? বরঞ্চ মত প্রকাশের স্বাধীনতা প্রোটেক্টের জন্য আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেগুলো 102-এর আলোকে সংবিধানের প্রোটেকশন দেওয়া হয়েছে, ওখানে সবচেয়ে বারবার করে বলা হয়েছে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে বারবার বলা হয়েছে। তারপরে উন্নত বিশ্বের এখন যে বন্দোবস্ত আছে, সেই বন্দোবস্তের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা ফ্রিডম অফ স্পিচ। তো সুতরাং এগুলো ভুলুন্ঠিত করা তো মানুষ করেছে, এগুলো তার সংবিধান করেনি। তো সুতরাং সংবিধানে যে একদম পুরো আপনি সব ছুঁড়ে ফেলে দিয়ে একদম সব কিছু নতুন করে করবেন, নতুন করে করতে হলে ওখান থেকে নিতে হবে। তো সুতরাং এইটার সাথে আমি ছোট্ট করে দ্বিমত পোষণ করি যে সব না, অর্থাৎ যেই জিনিসগুলো মানুষকে দানবে পরিণত করে, যেই জিনিসগুলো একক ক্ষমতায়ন করে, ক্ষমতাকে কেন্দ্রীভূত করে, সেই বন্দোবস্ত বাদ দিতে হবে। যেমন নতুন বন্দোবস্তে আসতেছে 2 টার্ম বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধান হতে পারবেন না, মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান হতে পারবেন না। এই যে ভারসাম্য, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ভারসাম্য, এগুলো যখন এসে যাবে, কার্যত যখন এসে যাবে, তখন কিন্তু ভালো একটা বন্দোবস্তে আমরা যাব। তখন আর কেউ সংবিধানের দোষ দিবে না, কোনো পুস্তকের দোষ দিবে না, কোনো আইনের দোষ দিবে না। জি, আপনি জানাচ্ছিলেন যে মানে রাষ্ট্রপতির শপথ যদি দলীয় একজন স্পিকার পড়ায়, সেক্ষেত্রে এই বিষয়টা আপনি উল্লেখ করেছিলেন, সেটা একটা মানে দৃষ্টিকটু ব্যাপার। এবং আমরা জানি যে চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর বিধানে পরিবর্তন আনা হয়, এবং যেটা রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান স্পিকার, এবং পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান বাতিল করে দেওয়া হয় 2001 সালে, এবং সেটাকে ফিরিয়ে রাষ্ট্রপতির শপথ পাঠ স্পিকারের ফিরিয়ে আনা হয় 2011 সালে। কেন এটা করা হয়েছিল, তখন যুক্তিটা কি ছিল? আমি মনে করি এটা উনি যে শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা, উনি ওনার বাবার পথটাই অনুসরণ করতেছিলেন। ওনার একটা ভিতরে একটা জিদ ছিল, একটা ফ্যাসিবাদী পথ, এরকমই যে বাবা যেহেতু প্রধান বিচারপতির থেকে স্পিকারের কাছে নিয়েছেন, ঠিক একই জিনিস তিনি আবার ফিরিয়ে আনবেন। ওনার মাথার ভিতর ইনফ্যাক্ট বাকশালে ছিল, ওনার মাথার ভিতর ছিল যে আমার বাবা বাকশাল করেছে, তোমরা সাপোর্ট করোনি, আমি বাকশাল করেই ছাড়বো। আসলে এই মনস্তাত্ত্বিক একটা ডেভেলপমেন্ট হয়েছে বলে আমি মনে করি। এটার থেকেই উনি 15th অ্যামেন্ডমেন্টে যে এটিও টাচ করে বলছে যে না, এখানেও রাখা যাবে না, প্রধান বিচারপতি পড়ানোর দরকার নেই, আমার স্পিকার পড়াবে। দেখেন এখন ক্রাইসিসটা কি। ফর এক্সাম্পল, এখন রাষ্ট্রপতি যদি নতুনভাবে অ্যাপয়েন্ট হয়, তাহলে তো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, সবাই তো ক্রিমিনাল মামলার আসামি, তাহলে ওনাকে শপথ পড়াবেন কে? এটি তো একটি বড় হার্ডেল। কিন্তু প্রধান বিচারপতির পদ কখনো শূন্য হয় না, প্রধান বিচারপতির পদ কখনো শূন্য হয় না, শূন্য হওয়ার সুযোগ নেই। আর প্রধান বিচারপতি কোনো দলীয় বিষয় না, এই পদটাই দলীয় না, স্পিকারের পদটাই দলীয়। তো সুতরাং আপনি তো যিনি রাষ্ট্রের প্রধান, ওনাকে দলীয় কেউ শপথ পড়াবে, এটা তো এমনিও হতো। আপনি লজিক্যালি বলেন, রিজনেবলি যদি চিন্তা করেন, তাও তো হয় না। অর্থাৎ এই যে সংবিধানের পরিবর্তন, এইটা তো ব্যাড ইন্টেনশনে হয়েছে, আলটিরিয়ার মোটিভে হয়েছে। তো সুতরাং এই জিনিসটা আমাদের পরিবর্তন হলে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের উন্নতি হবে। তো সেই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের গীতিকবি এবং সংবিধান বিশেষজ্ঞ শহীদুল্লাহ ফরাজি এই বিষয়ে রিটটা করেছেন আসলে ওনার কোন চিন্তা থেকে, যে এটা সংশোধন হলে ফিলোসফিক্যাল চিন্তা থেকে, উনি ফিলোসফিক্যাল চিন্তা থেকে, উনি ভালো লেখেন, ভালো গবেষক উনি। এই ইভেন ওনার একটা আর্টিকেলও মানবজমিনে ছেপেছে এই ব্যাপারে, অনেক রিচ আর্টিকেল। উনি আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু ওই সংবিধানে এবং শপথের বিষয়ে অবতারণা করেছেন। আমাদের এই সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতির শপথ পড়ান। আমরাও ছিলাম এটাতে, কিন্তু আমরা এই দুইটি সংশোধনীর মাধ্যমে এটা অল্প সময়ের জন্য পরিবর্তন করেছি। মানবজমিনের লেখাটাও আমি পড়েছি, যে ডক্টর ইউনূসের কাছে খোলা চিঠি লিখেছেন। ওয়ান্ডারফুল রাইট আপ ছিল, বিশেষ করে শপথের উপর ওনার। এবং মানে বেশ কয়েকটা লেখাই সেখানে আমরা পেয়েছি। আরেকটা বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে শেখ হাসিনার
অভিপ্রায় ছিল হয়তো 2001 সালে তিনি তার বাবার ধারায় ফিরে যাবেন, অর্থাৎ 2011-তে বাকশালের সেই জায়গাটাতে যে একনায়কতন্ত্র। এবং আমরা দেখেছি যে শহীদুল্লাহ ফরাজি সাহেবের আরেকটা লেখাতে তিনি বলছিলেন যে বাকশাল ছিল আসলে সাংবিধানিক কু। তো আপনার কি মনে হয় আসলে এটা, আপনি একজন আইনের মানুষ হিসাবে বিষয়টা কি মনে হয়? বাকশালটাকে তো আমি কোনো ফরম্যাটেই ফেলতে পারি না। যেই লোকটা বঙ্গবন্ধু হয়েছেন শেখ মুজিব, যিনি অনেক বহু বছর কারাগারে ছিলেন যুগের মতো, এবং জেল অত্যাচার সহ্য করে গণতন্ত্রের জন্য যিনি এত কিছু করলেন, উনি ক্ষমতায় গিয়েই যার বিরুদ্ধে সংগ্রাম করছেন সেটিই তিনি আবার চালু করলেন। গণতন্ত্রের টুটি চেপে ধরেছেন, সংবাদপত্র নিষিদ্ধ করেছেন, মানুষের কথা বলার অধিকার নিষিদ্ধ করেছেন, তারপরে যে সাংবিধানিক মৌলিক অধিকারগুলো ছিল ওগুলো সীমিত করেছেন, তারপরে উনি একটা দলে সবাইকে যেতে বাধ্য করেছেন। এটি তো কোনো গ্রামারের ভিতর পড়ে না, অর্থাৎ রাজনীতির গ্রামারের ভিতর পড়ে না। ইভেন ফ্যাসিস্ট রাজনীতি, ইভেন অথরিটারিয়ান গভর্নমেন্ট যেসব দেশে আছে ওইসব দেশের এই গ্রামারের ভিতরে এটা পড়ে না। উনি কি করতে চেয়েছেন, কোথায় ছিলেন, তো সুতরাং এটা 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 জঘন্য, অর্থাৎ কুটু কিছু না। অর্থাৎ উনি যে বন্দোবস্তে গিয়েছেন 7-8 মাস ছিলেনও, সেটি তো কোনো গ্রামারেই পড়ে না, কোনো ফোর্থ কর্নারেই আসে না। এটা উনি ওনার অভিপ্রায়, বাস আমি যা বলবো তাই হবে। এটা ইভেন হিটলার মুসোলিনি এরা যেভাবে ভাবছে, মোর দ্যান দ্যাট। মানে এই এই বাকশালীটা হিটলার মুসোলিনির সেই মানে ইয়াতে চলে গিয়েছিল। আমি একজন, অর্থাৎ একজনের কাছে সব ক্ষমতা থাকবে, আমি যাই বলবো তাই হবে, অর্থাৎ আমাদের কোনো চয়েস থাকবে না, কোনো কিছুই থাকবে না। ক্যান্ডিডেট আমি দিব, সেই তোমার নেতা হবে। আপনার চয়েস নাই, আপনার কথা নাই, আপনার ওপিনিয়ন নাই, আপনার টেস্ট নাই, সব কিছুকেই একদম বস্তাবন্দি করে গিট্টু মেরে রেখেছে। এটা তো অসভ্য সমাজেও তো একটা মিনিমাম সালিশ দরবারেরও ব্যবস্থা থাকে, সেটিও নাই। এই সময় ওসব ফ্যাসিস্টের আমলও হতো, ফ্যাসিস্টের আমলও হতো। প্রধানমন্ত্রীর পরিবার ছাড়া কেউ তো বিচার চাইতেও পারতো না, কারো বিচার হইতোও না। মানুষ কিন্তু এক পর্যায়ে বলছে আল্লাহর কাছে বিচার দেব। যেই ভিকটিম হয়েছে সেই বলছে আমি থানাতে যাব না, কোর্ট কাছারিতে যাব না, কারণ এগুলো তো ফ্যাসিস্টের সব, আমি আল্লাহর কাছে বিচার দেব। কখন মানুষ এই কথা বলে? এই কথা ও তখনই বলে যখন সমাজটা অসভ্য হয়ে যায়, অর্থাৎ বিচার বলতে কোনো কিছুই থাকে না, অর্থাৎ মিনিমাম বিচারও মানুষ প্রত্যাশা করে না। এবং যাদেরকে আমরা পাহারাদার রেখেছি আমাদের সুখ শান্তি, আমাদের নিরাপত্তার জন্য, তাদের একটা বন্দোবস্তের মাধ্যমে যখন এই হয়, তখন তার মানুষের আশা ভরসা প্রত্যাশাই থাকে না। জি, আপনি তো দীর্ঘদিন যাবৎ আইনের সাথে যুক্ত এবং ব্যারিস্টারি করেছেন এবং দীর্ঘ একটা সময় কাটিয়েছে। আমরা দেখলাম যে 5ই আগস্ট 36শে জুলাই ছাত্র জনতার বিজয়ের পরে খুব আগস্টেই একটা আদালত পাড়ায় একটা কু করার চেষ্টা করা হয়েছিল, এবং সেখানে সেইটা চেষ্টা করার পরে তারা ব্যর্থও হয়েছে। বিষয়টি আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা? না, এটা দৃষ্টিগোচরের কিছু নয়, আমরা এটা লিখিত কোনো কিছু নয়, এটা জাস্ট জনশ্রুতি, সংবাদ মাধ্যমে আপনারা যেভাবে জেনেছেন আমরাও জেনেছি। আমি আই উইটনেসও না, কেউ আই উইটনেসও না, এরকম একটা কথাই এসছে যে ওনারা একটা ইয়া করবে, ফুল কোর্ট বেঞ্চে কোনো একটা ডাইরেক্টরি বেসিস দেওয়ার চিন্তাভাবনা করছে, বাট এটার অথেন্টিসিটি আমার জানা নাই, আমার আমার দৃষ্টিগোচরও হয়নি। এটি মাধ্যমে যেভাবে এসছে ওইভাবেই এসছে, বাট পরবর্তীতে তো তারা সবাই পদত্যাগও করেছেন, এবং পদত্যাগ করে একটা শান্তিপূর্ণ একটা সমাধান হয়েছে বিচারাঙ্গনে। সেই ঘটনার প্রেক্ষাপটেই কি তারা পদত্যাগ করেছেন কিনা, আপনার এক্ষেত্রে আপনি কি বলবেন? যে সেই আমি জানি না ওইটা তারা পদত্যাগ করেছেন কোন প্রেক্ষাপটে, এটা এক্স্যাক্টলি যেটি আমি জানি না, আমার যেটা নলেজ নেই সে ব্যাপারে কথা বলাও ঠিক না। এবং তারা যে পদত্যাগ করেছেন একটা আকাঙ্ক্ষার কারণে। এই যে বিপ্লবের পরে যে আকাঙ্ক্ষা হয়েছে, বিপ্লবের পরে যে ড্রিম হয়েছে, বিপ্লবের পরে যে একটা অবস্থার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তাদের থাকাটা তো একদম যৌক্তিক ছিল না, থাকাটা অযৌক্তিক হতো, এবং জোর করে থাকাটাও তো তখন সুযোগ ছিল না, কারণ ছাত্র আন্দোলন সব কিছু মিলিয়ে জনতার আন্দোলন এত তীব্র ছিল, ওনারা তো ফাংশন করতে পারতেন না। ওনারা রাইটলি রিজাইন করছেন এইটি, এবং আমি মনে করি ওনাদের পদ অনুসরণ করে আরও অনেকেরও রিজাইন করা উচিত।